নমস্কার দর্শক বন্ধুরা, হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের বিশিষ্ট দুজন অতিথি রয়েছেন, তাদের কাছ থেকে জানবো যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এখানে আলোচনায় মুখোমুখি অনুষ্ঠানে আমরা মুখোমুখি হচ্ছি, সেটা হলো রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শরিকি দ্বন্দ্ব। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করার প্রথমে আমি সন্দীপদার কাছে যাব। সন্দীপদা, বিগত ৩-৪ দিন ধরে পঞ্চায়েত উপনির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি রাজ্যের যারা বিরোধী দল রয়েছে, কংগ্রেস এবং প্রধান বিরোধী দল সিপিআইএম সহ এবং শরিকি যে দল রয়েছে, আইপিএফটি বিজেপি যে শরিকি দল, আইপিএফটি দল এবং বিজেপি দল, পরস্পরের মধ্যে একটা হানাহানি, মারামারি এবং একটা বিশাল দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এবং এর ফলে আমরা দেখেছি সাধারণ মানুষ, সাধারণ জনগণ এবং পুলিশ অফিসার, এসডিপিও শুদ্ধ পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশের কর্মী, অন্যান্য কর্মীরা আহত হচ্ছেন, ইনসাস রাইফেল ছিনতাই হচ্ছে, পুলিশের থেকে পুলিশ নিরাপত্তাহীনতা ভুগছে। এবং দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে মানুষের অধিকার, সেই অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, উপনির্বাচনে নমিনেশন দাখিল করা, অংশগ্রহণ করা, সেটা দেখছি আমরা প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি বিগত 25 বছরও যারা শাসন করেছে তাদের সময় এত বেশি সংখ্যায় না হলেও একটা ছোট্ট সংখ্যা এরকম হয়েছে বিভিন্ন জায়গাতে যে নমিনেশন তুলতে না দেওয়া, বাধা দেওয়া। কিন্তু এটা এবার কিন্তু এই নতুন সরকারের আমলে কিন্তু এটা মহামারীর আকার নিয়েছে এবং প্রায় 3738 সামথিং এরকম উপনির্বাচন হবে পঞ্চায়েত লেভেলে, হয়তো বা 100 বা 150 সিটের মধ্যে বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে। এবং রাজ্যের সার্বিক যে ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মানুষের গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, একটা শ্রেণীর লোক, একটা বিশাল শ্রেণীর লোক বলছে এটা আজকে ক্ষুণ্ণ এই নতুন 6 মাস 7 মাসের সরকারের কাছে। আমরা দেখেছি 10 তারিখ যে বন্ধে ডাকা হয়েছিল, সেই বন্ধে বিরোধী দলগুলির ভূমিকা না থাকলেও কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা ছিল, মানুষ অংশগ্রহণ করেছে। কি বলবেন এই পরিস্থিতিতে? আপনি সাইকেল চালাতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারি সাইকেল। আমি ছাত্র জীবন থেকে সাইকেল চালাই, সাইকেল চালাতে পারি। সাইকেল যখন মানুষ নতুন শিখে, ওয়েন উই আর স্কুল গোয়িং, তখন হয় কি, বাড়িতে যদি কাকা জ্যাঠা বাবার একটা সাইকেল থাকে, দেখবেন এই সাইকেলটা কখন এটা লক করা হলো না, তার জন্য যে নতুন সাইকেল শিখে সে খুব উদ্গ্রীব হয়ে থাকে, সাইকেলটা নিয়ে কখন বেরিয়ে যাওয়া, সাইকেলটা নিয়ে কখন বেরিয়ে যাওয়া। এখন হয়েছে কি, 3 মার্চের পরে নতুন শিশু শাবক যারা, তারা সাইকেল শিখেছে। তো এখন হয়েছে কি, সাইকেল নতুন শিখে বেরিয়ে গেছে কামানচুমনি দিয়ে, মোটর স্ট্যান্ড দিয়ে, বটতলা, নাগেরজোলা, রাধানগর বাস স্ট্যান্ড দিয়ে। তো যা পরিণতি হওয়ার তাই পরিণতি হচ্ছে, ওর গায়ে লাগছে, তার গায়ে লাগছে। সে তো যে নতুন সাইকেল শিখেছে, তো জনগণের মধ্যে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে লয়ার, কে পুলিশ, সেটাও এটা ডিসক্রিমিনেট করতে পারে না, আপে তাপে চালাচ্ছে। চালাতে গিয়ে কী হয়েছে, নমিনেশন ফাইল করতে গিয়ে যদি পুলিশি সক্রিয়তার জন্য ইলেকশন কমিশন বলে দিচ্ছে যে পুলিশ উইল হেল্প টু ফাইল দ্য নমিনেশনস, তো পুলিশকে ধরে পেটাচ্ছে। আরে কী রে বাবা, কমলপুরে দেখেছেন আপনি, কমলপুরে পুলিশ পেটাচ্ছে। আমতলিতে সেম ঘটনা, কালকে পুলিশ প্রোটেকশন দিয়ে কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা গেলেন, সেম ঘটনা। তো সাইকেল নতুন শিখলে পরে স্টিয়ারিংয়ে যদি বসে এরকম লোক হট করে, তাহলে তো ধরুন কার গায়ে লাগবে, কার গায়ে না লাগবে সে তো এটা ভাববে না। তো যা হওয়ার তাই হচ্ছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকে মানিকবাবুর একটা প্রেস মিট দেখেছিলাম, 5:30 একটা প্রেস মিট করেছেন মানিক সরকার বিরোধী দলনেতা হিসেবে। উনি বলছেন যে রাজ্যে তো গণতন্ত্র, উনি বলেছেন, এটা আমি মানিক সরকারের কথা কোট করে বলছি, উনি বলেছেন রাজ্যের ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে। রাজ্যের বাইরের মানুষের কাছে এই রাজ্যের মানুষের মুখ যাতে না পুড়ে, সরকারের কাছে আবেদন করি যে আপনারা এই জিনিসটা দেখুন, নতুন করে রিশিডিউল করুন এবং মুখ যাতে না পড়ে। তো সেই ক্ষেত্রে আবার একটা কথা মনে হয় বাবা, যে রামকৃষ্ণের কথা, যা দিচ্ছ তাই পাবে। শিখিয়েছো তো তুমিই বাবা, তুমি শিখিয়েছো, তোমারটা যদি প্রয়োগ করে, যেমন তথাগত রায় যখন বিজেপি করতেন, এবিপি আনন্দের সঙ্গে একটি অনুষ্ঠানে মুখোমুখি বলে একটি অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে তথাগত রায় বলেছিলেন মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের সবচেয়ে ভালো ছাত্রী, সিপিএমের সবচেয়ে ভালো ছাত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তো এখন মানিক সরকার যদি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক হন, সেই ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ছাত্র হচ্ছে বিপ্লব দেব, সবচেয়ে ভালো ছাত্র বিপ্লব দেব, প্রদেশ সভাপতি হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে ভালো ছাত্র। যা শিখিয়ে দিয়ে গেছো যে প্রয়োগ করি, আমিও প্রয়োগ করব, তুমি এখন চেঁচাও, তুমি চেঁচাও, কালকে আবার আমি যখন বিরোধী যাব, তুমি যখন আসবে তখন আবার আমি চেঁচাবো।
তো এই পরিস্থিতি তো এই রাজ্যে একটা নর্মাল ফিনোমেনা। আপনি কালকে একটা টক শো করেছিলাম যে কোনো একটা চ্যানেলে, সেখানে আমি বলেছিলাম 1989 সনে সন্তোষ মোহন দেব এমনি নির্বাচন জয়যুক্ত হতেন লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে সাধারণ আসনে। সেদিন তো জগৎবরণ গাঙ্গুলির মতো বিশিষ্ট শিক্ষাবিদকে ভোট দেওয়া থেকে বিরত করার কোনো প্রয়োজন ছিল না। তার পরবর্তীকালে যদি লক্ষ্য করি, রাজ্যে বর্তমানে যিনি বিরোধী দলনেতা মানিক সরকারকে বেলা 11টা ক্যান্ডিডেটকে তুলে নিতে হয়েছিল। তো এগুলির তো প্রয়োজন ছিল না। তো এগুলি তো ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আজকে ধরুন নতুন, আমাদের মেমোরি খুব কম, আমরা ভুলে যাই আজকে যখন বিজেপি শাসিত সরকারের আমলে এগুলো হচ্ছে তখন সবাই বলছে গেল গেল গেল, সব গেল রে, সব চলে গেল, রসাতলে গেল। এই জিনিসগুলো আমাদের রাজ্যে ধারাবাহিকভাবে চলছে। জোটের রাজনীতিতে এই জিনিসটা আমাদের এখানে 78 সাল থেকে জোটের রাজনীতি চলছে। সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক তারা মিলে একটা জোট, বামফ্রন্ট, তারা জোটের রাজনীতি 78 থেকে ধারাবাহিকভাবে 88 পর্যন্ত চালিয়েছেন। 88 পর সুধীরবাবুর নেতৃত্বে আপনার টিউজিএস এই সরকার চালিয়েছেন। পরবর্তীকালে আবার যখন সিপিএম এসছেন, সে বামফ্রন্টের জোট, বর্তমানে যেটা চলছে সেটাও একটা জোট, আইপিএফটি বিজেপির জোট। তো ধারাবাহিকভাবে যদি আপনি লক্ষ্য করেন, আজকে আপনি শুধু বিজেপি আর আইপিএফটিকে শুধু সেগ্রিগেট করলে হবে না, যা শিখাচ্ছ যা দিচ্ছ তাই পাবে। বিগত দিনে তোমরা যা করেছো আজকে ওরা বলছে যে তাই করবে, কিন্তু মানুষ কি বলছে সেটা যদি উপলব্ধি না করেন, মানুষের একটা ধারণা হয়েছিল, আমার দৃষ্টিতে যেটা আমার মনে হয়েছিল নির্বাচনের আগে, মানুষ হয়তোবা ভেবেছিলেন একটা পিরিয়ডে 2018 আগ পর্যন্ত যে বোধহয় বামফ্রন্টের মতো জগদ্দল পাথরকে সরানো অসম্ভব, বামফ্রন্টকে কোনো অবস্থাতে এই রাজ্য থেকে সরানো সম্ভব না। 18 সালের নির্বাচনে 3 মার্চ যখন রেজাল্টটা বেরোলো, মানুষ দেখলো যে না, আমরা তো পরিবর্তন করতে পারি, আমরা যে মানিক সরকারকে পরিবর্তন করতে পেরেছি, তা আমরা বিপ্লব বাবুকে পরিবর্তন প্রয়োজন হলে করতে পারবো না। সেটা যদি উনি সাবধান না হন এখনই, তাহলে কিন্তু দূরে অশনি সংকেত আমি মনে করি। একদম। পুরুষোত্তমদার কাছে পুরুষোত্তমদা, আপনি দীর্ঘদিন ধরে রাজ্যের বিশেষ করে মানবাধিকার আন্দোলনকে একটা নেতৃত্ব দিচ্ছেন, প্লাস অসহায় যারা মানুষ, যাদের মানবাধিকার বিভিন্ন সময় ক্ষুণ্ণ হচ্ছে, আপনি আদালতে, হাইকোর্ট বলুন, নিজের আদালতে বিভিন্ন সেক্টরে দাঁড়িয়ে এই মানুষের, অসহায় মানুষের মানবাধিকার রক্ষা আপনি একটা ত্রিপুরা রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এই অর্থে আপনি একটা দীর্ঘদিন ধরে আইনি পেশার সাথে যুক্ত রয়েছেন এবং আপনি রাজ্যের একজন বিশিষ্ট আইনজীবী, আপনি বার কাউন্সিলের সদস্য। তো এই জায়গা দাঁড়িয়ে আপনার কাছে যেটা জানা, যে এই যে বিগত নতুন সরকার আসার পর যে প্রতিশ্রুতি দিয়ে এসছে ক্ষমতাতে, বামফ্রন্টের অপশাসন যে স্লোগান তুলে, চলো পাল্টায় স্লোগান তুলে এসছে, এখানে আজকে 7 মাস হওয়ার পর মানুষের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার কতটুকু সুনিশ্চিত? প্রথমে যেটা বলতে হয়, গণতান্ত্রিক অধিকার তো নেই। গত 7 মাসে এই রাজ্যে ধারাবাহিকভাবে একের পর এক মানবাধিকার, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ পরিচালিত হচ্ছে। আমরা বিগত আমলেও যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে আমরা প্রতিবাদ করেছি। একদম, আমরা প্রতিবাদ করতে কোনো আমাদের দ্বিধা ছিল না, বামফ্রন্ট আমলও করেছি। কিন্তু আমি একটা অকপট কথা বলবো, বামফ্রন্ট আমলে ধারাবাহিকভাবে এই ধরনের অধিকার লঙ্ঘন হয়নি। আমি কেন বলছি বলুন, নির্বাচন দেখুন, প্রথমত এই সরকার এসেই প্রথম যেটা শুরু করলো, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর একদম স্টিম রোলার চালানো। এটা কি কোনো সরকারের এজেন্ডা হতে পারে? যে খাস জমি দখল পুনরুদ্ধারের নাম করে কংগ্রেস, সিপিএম, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের অফিসে ভেঙে ঘুরিয়ে দেওয়া। ভারতবর্ষে কোথাও কি হয়েছে আমি জানি না। ভারতবর্ষের কোথাও এমার্জেন্সির সময় তো ত্রিপুরাতে এরকম হয়নি। ভারতবর্ষের কোথাও সরকার ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নেবে যে আমি বিরোধী রাজনৈতিক দল কিংবা অন্যান্য যারা আছে কোনো সংগঠন, তাদের অফিসগুলো স্টিম রোলার দিয়ে ভেঙে দেবো। এটা বিরোধীদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকার যেমন সরকারের ভূমিকা আছে, গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা আরও বেশি, এবং বিরোধীদের মর্যাদা দেওয়া, বিরোধীদের অধিকার সুরক্ষিত করা, এটা গণতন্ত্রের অন্যতম প্রাক শর্ত। এবং বিরোধিতা করার অধিকার, এটা আমার জন্মগত অধিকার। এই অধিকার আমাকে প্রয়োগ করার সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে বিরোধী দলগুলোকে আক্রমণ করা, এই অফিসগুলো ভেঙে দেওয়া, খাস জমি দখলের নামে অন্যভাবে করা যেত। এইগুলোকে রেগুলারাইজ করা যেতে পারো। এখানে 50-60 বছর ধরে আছে, আমি বিরোধী রাজনৈতিক দল করতে গেলে মানুষের সাথে মিশতে হবে, অফিস দরকার, এটা একটা। দ্বিতীয়ত দেখুন, গত 6-7 মাসে যখনই বিরোধী দল কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে গেছে, তখনই আক্রান্ত হয়েছে। এই ধরনের ঘটনা বিক্ষিপ্তভাবে আগে হতে পারে, কিন্তু এরকম ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। তারপরে দেখুন, কেরলের বন্যাত্রাণ,
এটা তো ত্রিপুরার ঐতিহ্য, যেখানেই মানুষ বিপন্ন হয়, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, এবং বন্যা ত্রাণ জন্য যখন কোনো দল একটু আপনাকে ডিস্টার্ব করে, আমাদের একটা ফোন রয়েছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বলছি, নামটা বলতে চাই না। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, আমি বললো, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করছি 93 থেকে। আমার বয়সটা এখন 43। আপনার প্রশ্নটা করুন। প্রশ্নটা হলো, আজকে যেই অবস্থা এখন চলছে, আপনার নমিনেশন দাখিল নিয়ে বা ফর্ম উইথড্র করতে, এখন আমাদের ত্রিপুরা রাজ্যের বুদ্ধিজীবীদের অবস্থা কি অবস্থায় সেটা আমরা দেখতে পাচ্ছি না। এখন অসংখ্য ধন্যবাদ আপনাকে। ত্রিপুরার যে বুদ্ধিজীবীদের অবস্থা একদম বোঝা গেছে, আপনার প্রশ্নটা বোঝা গেছে। আমি যেটা বলছিলাম, দেখুন, বন্যা ত্রাণ কেরালার বন্যা হয়েছে, সারা দেশের মানুষ সাহায্য করেছে, এটাই তো নিয়ম। আর বন্যার জন্য ত্রাণ সংগ্রহ যখন কোনো দল, রাজনৈতিক দল কর্মসূচি নেয়, সেটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকে না, এটা সবার কর্মসূচি হয়ে যায়। আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক দল, আমার কাছে যদি বিজেপি আসে বন্যার জন্য, আমি চাঁদা দেবো, সিপিএম এর চাঁদা দেবো। সত্যম তো এখানে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট, গুয়াহাটি হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্টের জজরা সারা দেশে গিয়েছে। এটাই ত্রিপুরার ঐতিহ্য, যে ত্রিপুরা, আমরা ছোট রাজ্য হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করি না। কেরালার বন্যা, সিপিএম দল, সিপিএম এর সাথে আমার অনেক ব্যাপারে বিরোধ থাকতে পারে, আমি সিপিএমকে পছন্দ নাও করতে পারি, সিপিএম দল যদি আমার কাছে এসে বন্যার জন্য চাঁদা দেয়, আমি দু হাত ভরে দেবো, কংগ্রেস এলে দেবো, বিজেপি এলে দেবো, এটা তো দলীয় কর্মসূচি নয়। আমরা দেখলাম এখানে বন্যা ত্রাণের জন্য ত্রাণ সংগ্রহ করতে আক্রান্ত হতে হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা কি, এই ঐতিহ্য কি ত্রিপুরায় কোনোদিন ছিল? রক্তদান শিবিরে বাধা দিচ্ছে, রক্তদান শিবির করতে দেওয়া হচ্ছে না। এমনকি স্বাস্থ্যমন্ত্রী হস্তক্ষেপ করো, বেলুনিয়াতে যুব সংগঠন রক্তদান শিবির করতে পারলো না। এই ধরনের ঘটনা ত্রিপুরাতে কোথাও হয়নি, কোনো আমলে হয়নি। এই ধরনের ঘটনা ত্রিপুরাতে আমি যেটা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী তারপর ডিএমএসপি কে দিয়ে ব্লাড ব্যাংকের গাড়ি আটকে দিল, এটা কোন ধরনের বর্বরতার ব্যবস্থা করেছেন? তারপরেও করতে পারে যারা করেছেন কিছু যুবক, তারা বিভ্রান্ত যুবক, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? এটা কেউ নিন্দা করলো না। স্বাস্থ্যমন্ত্রীকে আমি অভিনন্দন জানাবো, কাগজে দেখেছি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এটা বর্বরতা, কিন্তু অন্য কোনো মন্ত্রী, কোনো দল থেকে তো নিন্দা করা হলো না। একটা রক্তদান শিবির করা যাচ্ছে না, সেখানেও শাসক দলের অনুমতি দরকার। এটা কোন ধরনের স্বৈরতন্ত্র? এই ধরনের স্বৈরতন্ত্র ত্রিপুরায় দেখেনি। আর উপনির্বাচন, পশ্চিম জেলাতে পঞ্চায়েত উপনির্বাচন, একটি আসনও কেউ মনোনয়ন দিতে পারলো না। এটা তো তৃণমূলের মমতা মডেল পশ্চিম ত্রিপুরাতে প্রয়োগ করা হয়েছে। ত্রিপুরায় সন্দীপবাবুর সাথে আমার ঝগড়া কমই হয়। সন্দীপবাবু প্রথমেই বলেছেন যে এই ৭৯ উপনির্বাচন, সত্যি অকপট কথা বলেছেন, ৮৯ রিগিং করার দরকার ছিল না। কিন্তু তখনও তো মনোনয়ন দেওয়া হতো, তখন তো বিরোধী দল মনোনয়ন দিতে পেরেছিল, তারপর প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। এখন তো মনোনয়ন দিতে দেওয়া হচ্ছে না। এটা কি ত্রিপুরাতে কোনোদিন হয়েছে? আমার জোট আমলে এমন অন্য অভিযোগ থাকতে পারে, জোট আমলে তো এরকম হয়নি। এটা সিস্টেমেটিক প্যাটার্ন, এটা একটা ধারাবাহিক, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটা কোনো বিচ্ছিন্ন সমাজ বিরোধিতা করছে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলকে ঘরবন্দি করে দাও, আমরা সমস্ত কিছু জবরদখল করব। আমি সংবাদ মাধ্যমের উপর ছড়ি ঘোরাবো, আমি ক্লাব জবরদখল করব, আমি পঞ্চায়েত জবরদখল করব, আমি মিউনিসিপ্যালিটি জবরদখল করব, আমি সব কিছু জবরদখল করব। এখানে একটা পুরুষোত্তমতা যেটা আপনি বললেন, খুব ইম্পর্টেন্ট কথা বললেন। এই যে জবরদখলের বিষয়টা, আমরা যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দেখি, আমরা দেখেছি প্রেস ক্লাবও কিন্তু এরকম একটা ঘটনা, নির্বাচনের ঘোষণার পর, ফল ঘোষণার পর দেখেছি একটা গণতান্ত্রিক বডি, নির্বাচিত বডি থেকে ক্ষমতা নিয়ে একটা অ্যাডহক কমিটি করে প্রেস ক্লাবেরও দখল নেওয়া হয়েছে। চতুর্থ স্তম্ভ এখানে আক্রান্ত। প্রেসের কথা বলার সুযোগ নেই। প্রেস ক্লাবে নির্বাচিত কমিটি, এবং যারা এই কমিটিতে আছেন তারা বর্ষিয়ান, তারা দলমত নির্বিশেষে সবাই তাদেরকে শ্রদ্ধা করেন, তারা কোনো দলীয় লোক নন, তাদের সাংবাদিক। আজকে সাংবাদিক আক্রমণ হলে মিডিয়া মুখ খুলতে পারেন, অনেক ক্ষেত্রে মিডিয়াকে ভীত সন্তুষ্ট করা। আর বলছেন শরিকি রাজনীতি, এই ধরনের শরিকি রাজনীতি কোথাও আছে? কংগ্রেস উপজাতি সমিতি জোট সরকার ছিল, তখন কিন্তু কংগ্রেস আর যুব সমিতির মধ্যে মারামারি হয়নি, লাঠালাঠি হয়নি, রক্তারক্তি হয়নি। এই প্রথম আমি দেখলাম দুই শরিক নিজেদের মধ্যে রীতিমতো যুদ্ধ করছে। কারণ এই ধরনের নীতিহীন সুবিধাবাদী রাজনৈতিক জোট নেই। এই জোটের মধ্যে বিজেপির সাথে আইপিএফটির জোট, এর মধ্যে নীতির কোনো প্রশ্ন নেই। আমি আগেও বলেছিলাম, মনে আছে রঘুনাথ আপনার, যে এই জোটের মধ্যে রাজনীতি নেই, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, সুবিধাবাদী জোট। এবং সুবিধাবাদী জোট ক্ষমতা দখল করার জন্য আজকে এর প্রমাণ আমরা গত 6 মাসে দেখছি, এক শরিক আরেক শরিককে মারছে, এবং তার জন্য জনজীবন তটস্থ। পুলিশের রাইফেল ছিনতাই করা হচ্ছে, ব্লকে ব্লকে তালা দিয়ে দেওয়া। যুবরাজনগরে স্থানীয় পুলিশ আধিকারিকরা দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে ধমক দেওয়া হচ্ছে,
তাদেরকে নিরস্ত করার চেষ্টা হচ্ছে। পুলিশ আধিকারিক কাছে ভীত, পুলিশের নিরাপত্তা নেই। কোন রাজ্যে আছি আমরা? আর এটা কি ধরনের জোট? তারা কি করে একসাথে সরকারে থাকে? সরকারে থাকার নৈতিকতা তাদের কোথায়? আইপিএফটি কি করে বিজেপির সাথে সরকার করে? বিজেপি বা কিভাবে আইপিএফটির সাথে সরকার করে, যেখানে তৃণমূল তারা প্রতিনিয়ত যুদ্ধ রক্তারক্তি করছে, একজন আরেকজন মাথা ফাটাচ্ছে, হামলা করছে, বন ডাকছে। অদ্ভুত নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমি আসছি আবার আপনার কাছে। সন্দীপ দা, যেটা পুরুষোত্তম দা শেষ করলেন যেটা দিয়ে, যে আমাদের রাজ্যে যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন 9 তারিখ, বলেছিলেন এই সরকার 37 লক্ষের সরকার, এই সরকার, আমাদের প্রধানমন্ত্রী বলছেন মানুষের কথা বলার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। আবার এইদিকে নমিনেশন দাখিল করতে বিরোধী দল যখন যাচ্ছেন, পুলিশের সামনে আক্রান্ত হচ্ছেন, পুলিশ আক্রান্ত হয়ে আপনার হাসপাতালে ভর্তি হচ্ছে, রাইফেল ছিনতাই হচ্ছে, মানুষ রাজনৈতিক সন্ত্রাসের শিকার হচ্ছেন। এবং পাশাপাশি যে মৌলিক যেটা পুরুষোত্তমদা বললেন, যে কিছু কিছু মিডিয়া যখন আক্রান্ত হচ্ছেন, সেগুলিও প্রকাশ্যে আসার ক্ষেত্রে একটা বিশাল অন্তরায় হয়ে যাচ্ছে। তো সার্বিকভাবে যে স্লোগান দিয়ে মানুষের মনে একটা আশা সৃষ্টি করে নতুন সরকার প্রতিষ্ঠিত বা মুখ্যমন্ত্রীর প্রতি যে ভরসা রাখে, উনি 37 লক্ষ মানুষেরই মুখ্যমন্ত্রী, কতটুকু মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে পারছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে? এই ধরুন হাফ এন আওয়ার এগো এখান থেকে স্টোন থ্রো ডিস্টেন্স একটি গণেশ পূজা উদ্বোধন করতে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, এবং সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ বাতাস দিয়ে ভেসে আসছিল। উনি বলছিলেন যে গণপতির কাছে উনি আশীর্বাদ চান যে 37 লক্ষ লোকের জন্য কিছু করার নতুন সোচ, নতুন দিশা। তো এখন ধরুন উনি আপনার কথা ধরে যদি বলি, তাহলে তো হলো 9 তারিখে বলেছেন এটা বিজেপির মুখ্যমন্ত্রী না, বিজেপির সরকার না, এটা হচ্ছে 37 লক্ষ মানুষের সরকার। খুব সুন্দর কথা। তার সঙ্গে আজকে একদম লেটেস্ট, জানি না এরপর মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অন্য অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখছেন কিনা, লাস্ট আমার শোনা যেটা হাফ এন আওয়ার এগো, সেখানে যেহেতু উনি বলছেন গণপতির আশীর্বাদ, তো ধরুন এই 37 লক্ষ মানুষ আর একজন ভগবানের আশীর্বাদ, হ্যাঁ, এই দুটো মিলে হয়তো আগামী দিন পরিস্থিতি একটু, উনিও প্রে করছেন ভগবানের কাছে, তো হয়তো পরিস্থিতি একটু পরিবর্তন হতে পারে। কিন্তু পরিবর্তন হবে কি করে? আমি তো আজকের যে মিটিংটা দেখলাম আইপিএফটির, ওরা হুইসপার ক্যাম্পেইন করেছিল বেলা 11টায় প্রেস মিট করবেন, সাংবাদিক বন্ধুরা যখন প্রস্তুত, তারপর এটাকে ডেফার হতে হতে অনেক পরে চলে গেলেন। এনসি দেববর্মা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বললেন না, কথা বললেন তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। যাই হোক, সেক্ষেত্রে বলছেন যে বন্ধুত্বপূর্ণ লড়াই, এবং কারণ কেন বন্ধুত্বপূর্ণ লড়াই, কারণ বিজেপি বলেছে এককভাবে তারা নিজেরা ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে আমাদের সঙ্গে বিনা আলোচনায়। সুতরাং বন্ধুত্বপূর্ণ লড়াই আমরাও তো মেনে নিয়েছিলাম, আইপিএফটি বলছে, আমরাও মেনে নিয়েছিলাম। তো যদি আমরা মেনে নিয়ে থাকি তাহলে এই মারদাঙ্গা কেন? আমরা তো মেনে নিয়েছিলাম, যদিও আপনারা এককভাবে করেছেন, আমরা তো মেনে নিয়েছিলাম। তাহলে দুই দলের তরফ থেকে, আইপিএফটি বলছে, দুই দলের তরফ থেকে তাদের শীর্ষ নেতৃবৃন্দরা একসঙ্গে বসে এটার একটা রিজলভ করা। কিন্তু পুরুষোত্তম বাবু যে কথাটা বললেন, ছোটোখাটো ঘটনা, আমাদের রাজ্যের একটা দৃষ্টান্ত আছে, এটা ইতিহাস আছে, যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, সেটা 1970-এর দশকের গোড়া থেকে যদি দেখি, ভারত বাংলাদেশ যুদ্ধ, হ্যাঁ, তৎকালীন সময় ত্রিপুরার ইনকাম কি? কিছুই না। কত বড় লোড ত্রিপুরাবাসী নিয়েছেন। হ্যাঁ, আমরা তখন স্কুলে 7-8-এ পড়ি। এটা ধারাবাহিকভাবেই পুরুষোত্তম বাবু ডানপন্থী চিন্তাধারার পতাকা নিয়ে কখনো চলেননি। মানবিকতার জন্যে, মানুষের জন্য পুরুষোত্তম বাবু এই রাজ্যে এস্টাবলিশড। উনি বলছেন এই স্টুডিওতে দাঁড়িয়ে যে আমার কাছে যদি কংগ্রেস আসে, ইভেন আমার কাছে যদি বিজেপি আসে কোনো মানুষের ত্রাণের সাহায্যের জন্য, আমি দুহাত ভরে তাকে সাহায্য করবো। তার মানে কি? সেই ক্ষেত্রে আমি রাজনীতিটা দেখব না। তো আজকে যখন বলছে সরকার যে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে আপনি পার্টিসিপেট করুন, বিরোধীদেরকে বলা হচ্ছে আপনারা পার্টিসিপেট করুন, ক্যান্ডিডেট না দিতে বলে পার্টিসিপেশনটা কোত্থেকে হবে? গণতন্ত্রের পূজাটা কোত্থেকে হবে? গণতন্ত্রের পূজার পুরোভাগে থেকে হিত করার লোক হচ্ছেন জনগণ। তো জনগণে যদি সেখানে পার্টিসিপেট না করতে পারেন, যে রঘুবাবু দাঁড়িয়েছেন, পুরুষোত্তম বাবু দাঁড়িয়েছেন, আমি তাদের মধ্যে থেকে একজনকে চয়েস করব, কিন্তু আমাকে যদি চয়েস করার মতো অল্টারনেটিভ রেমেডিই না থাকে, ইদানিংকালে 10-12 দিন সমানে দেখছি অনেক জায়গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন লোক জয়যুক্ত হচ্ছেন। আসলে এটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিনা সেটাও বোধ হয় ইট ইজ এ ভেরি দুর্ভাগ্যজনক যে খুব অল্প সময়ে এই প্রশ্নগুলি
মানুষের সামনে এসে বিরাট প্রশ্নচিহ্ন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে যে এগুলি আর সত্যিকার অর্থে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিনা, না কিছু মানুষ ইচ্ছে করে নিজেকে সরিয়ে নিয়েছেন, না ভয়ভীতির কারণে সরে যাচ্ছেন। দিস থিং ইজ টু বি কনসিডার। আমি আগেও আপনার প্রসঙ্গে যে কথাটা বলেছিলাম, এ রাজ্যের মানুষ ভাবতেন যে বামফ্রন্টের মতকে সরানো সম্ভব না, মানিক সরকারের ক্রেসকে বিট করা কোনো অবস্থাতেই সম্ভব না, কিন্তু এ রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছেন যে এটা বিট করা সম্ভব। সেই ক্ষেত্রে যদি প্রদেশ সভাপতি হিসেবে বিপ্লব বাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিপ্লব বাবু সচেতন না হন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা দীর্ঘদিন সময় উনি বিজেপি করে এসছেন, যখন এই রাজ্যে বিজেপি হাতে গোনা কয়েকজন করতেন, তৎকালীন সময় থেকে কিন্তু দল পাল্টানোর কোনো কেস নেই জিষ্ণু দেববর্মার, নিষ্ঠার সঙ্গে দলটা করেছেন। ওই দলের নীতি সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নাও হতে পারি, একমত হতেও পারি, কিন্তু নিষ্ঠার সঙ্গে উনি ওনার দলটা করেছেন, উনি ওনার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। তাদের কিন্তু ভাবা উচিত যে বামফ্রন্টের মতো জিনিসটাকে যখন সরানো সম্ভব, সেই ক্ষেত্রে উল্টো পাল্টা হলে আমাদেরকেও কিন্তু সরিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে এখন থেকে যদি তারা তাদের বিপদগামী কিংবা উচ্ছৃঙ্খল, এই বিশেষ করে 6 মাস সমানে শুনছি বিপ্লববাবু বলছেন, সুনীল দেওধর বলছেন যে সমস্ত আগাছা বনজল ঢুকে গেছে তাদের দলে, যে লোকগুলি আগে সিটু করতো। আপনি বলুন, ওটু রাসফলন কি রাজ্যে কমেছে? ওটু রাসফলন অনেক বেশি বেড়েছে। আপনি কংগ্রেস ভবনের সামনে পুষ্ট বিশ্বমণির জায়গাটায় রাত্রি 9টা সাড়ে 9টার সময় যদি যান, একটি গাড়ি পাস করতে পারে না, টোটাল রাস্তাটা ব্লক করে থাকে ওটুরা, টমটমওয়ালারা। আগে থাকতো 3-4 জন, এখন টোটাল রাস্তাটা ব্লক করে শহরের প্রাণকেন্দ্রে 8 জন 10 জন অটো টমটম, তাদের বারবারন্ত অতিরিক্ত বেড়েছে। কারণ আগের আমলে তারা করেছে সিটুর নাম ধরে, এই আমলে করছে বিএমএস এর নাম ধরে, উন্নয়ন মঞ্চ নাম ধরে। সরকার বলছেন যে না আমরা স্ক্রুটিনি করছি। আরে বাবা, 6 মাস হয়ে গেল, একটা কিছুতে করো। আপনি বলুন, হাইকোর্টের অর্ডার ছিল 3 জন 1+3, পুরুষোত্তম বাবু সরকার প্রণজিৎ সিংহ রায় বারবার নোটিফিকেশন করছেন, পত্রিকাতে দিচ্ছেন, বাস্তব ক্ষেত্রে কি এটা প্রয়োগ হচ্ছে? আজকেও কি মেয়েরা যখন রাত্রিবেলা জিবি হাসপাতালে যায় আর চমনি থেকে ভাঙতি না দিতে পারলে টাকা বেশি নিচ্ছে, তারপর মহিলাদেরকে একটা দেশলাই ধরিয়ে দেওয়া হচ্ছে, ভাঙতি নেই দেশলাই নিয়ে যান। এটা কোন কালচার? তো কালচারের তো কোনো পরিবর্তন হলো না। মানুষ তো পরিবর্তনের নামে, চলপাল্টাইয়ের নামে পরিবর্তন করেছিল। পরিবর্তনের এই কালচার, যে লোকগুলি হকব করে নৃত্য করতো, লাল আবির খেলতো, এই লোকগুলি 3 তারিখের পরে আমরা লক্ষ্য করি সেই লোকগুলি গেরুয়া আবির খেলে। আগে মাথার মধ্যে লাল টুপি দিয়ে মেয়েরা লাল শাড়ি পরে নাচতো, এই মহিলারা গেরুয়া শাড়ি পরে নাচছে, মানে উদ্যান নৃত্য। সরকার পৃষ্ঠপোষকতা করছেন। সরকার যদি এগুলির ব্যাপারে যথেষ্ট পরিবেশ, সরকার শুধু বলি না, এটা দল দেখবে, সরকারের কাজ প্রশাসনিক দল যদি এই ব্যাপারগুলিতে স্ক্রুটিনাইজ না করেন, আগামী দিনে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা তাদেরও হবে। এ রাজ্যের দ্বিতীয় তৃতীয়, আমরা মনে করি সিপিএম ভার্সেস বিজেপি, কিন্তু যে কোনো সময় একটা তৃতীয় বিকল্প দাঁড়িয়ে যাবে, এবং এই তৃতীয় বিকল্পের দিকে যাওয়ার জন্য কিন্তু এই রাজ্যের প্রদেশ বিজেপি উইল বি রেসপন্সিবল। আজকে তারা বাতানুকূল ঘরে বসে যদি মনে করেন যে 6 মাস সরকারকে সিপিএমকে সরিয়ে দিয়েছি, এটাই লাস্ট, আমরা সব কিছু করতে পারি, আমরা 6 মাস না 60 বছর থাকবো, গেম ইজ নট সো ইজি। যদি মনে করে থাকেন গেম ইজ নট সো ইজি, আমি মনে করি, আমি আমার দীর্ঘদিনের রাজনৈতিক চিন্তাধারায়, রাজনীতির ছাত্র হিসেবে, আইনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি যে দলটা, এই বিজেপি দলটা অথবা আইপিএফটির সঙ্গে পুরুষোত্তমবাবু বলছিল অশুভ আতাত, কারণ তাদের তো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। হোয়াট ইজ দ্য কমন মিনিমাম প্রোগ্রাম? কিসের ভিত্তিতে তারা অ্যালায়েন্স করেছেন? ত্রিপুরাল্যান্ড না, অ্যালায়েন্সটার মধ্যেই তো মুখ না মুখোশ, কেউ পরিষ্কার করে ঝেড়ে কাটছেন না। আমি আশা করি পুরুষোত্তমবাবু এই ব্যাপারটাতে আরো হাইলাইট করবেন। কেউ ঝেড়ে কাটছেন না। ত্রিপুরাল্যান্ড কি হলো? যে যুবকগুলি আপনার মনে আছে 11 জুলাই 2017 চম্পকনগর ব্রিজের উপর দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে সমস্ত শরীর মহিলারা ভিজে ত্রিপুরাল্যান্ডের দাবি করছেন, হঠাৎ করে কোত্থেকে একটা মেসেজ এলো, সবাই অঝরে কাঁদছেন যে আমরা ত্রিপুরাল্যান্ড পেয়ে গেছি। আজকে যারা বিশ্বাস, আমি আপনি সাপোর্ট না করতে পারি, কিন্তু যারা বিশ্বাস করেছিলেন তাদের অবস্থাটা কি? তাদের সঙ্গে কেন হটকারিতা করা হচ্ছে? তাদের আবেগকে নিয়ে কেন চিনিমিনি খেলা হচ্ছে? সরকার পরিষ্কার করছেন না, দল পরিষ্কার করছেন না। সুতরাং তৃতীয় বিকল্প যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারে। পুরুষোত্তম দা, যেটা সন্দীপ দা শেষ করলেন, এই যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেটা প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি, সবকিছু পূর্বতন সরকারের এগুলিকে রিভাইভ ঠিক করবে, ইয়ে করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আইনের শাসন কি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে এই 7 মাসে কিছুটা হলো কি মানে সক্ষম হয়েছে এই সার্বিক পরিস্থিতিতে? আপনার মনে হয় আইনের সারা ত্রিপুরা রাজ্য ঘুরে বেড়ায় আইনের শাসন যে নমুনাগুলো আমরা দেখছি, নির্বাচনে
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে, বিডিও আপনার বামটিয়া ব্লকে বিডিওর অফিসে সর্বদলীয় সভা, সেখানে এসে শাসক দলের লোকরা আক্রমণ করছে, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লেফুঙ্গাতে কি হচ্ছে, আর প্রদেশ সভাপতি আক্রান্ত হচ্ছেন, বর্ষিয়ান কংগ্রেসের নেত্রী কালকে ডিএম অফিসে আক্রান্ত হয়েছেন, এই রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী ছিলেন, আক্রান্ত হয়েছেন। নমিনেশন পেপার নিয়ে অফিস থেকে দুর্গাচমনি ব্লক কমলপুরে অফিস থেকে নমিনেশন পেপার তুলে বিরোধী রাজনৈতিক দলের নেতারা গাড়ি করে যাচ্ছিল, মাঝপথে গাড়ি আটকে সমস্ত নমিনেশন পেপার ছিঁড়ে নেওয়া হলো। আইনের শাসন কোথায়? আইনের শাসন এ তো একসময় নিপেন চক্রবর্তী বলেছিলেন জঙ্গলের রাজত্ব 88 সনে। আমরা কি বলবো জানি না, এ তো আইনের শাসনের লক্ষণ দেখতে পাচ্ছি না। পুলিশ আক্রান্ত হচ্ছে, রাইফেল ছিনিয়ে নিচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে কমলপুরে আমাদের মানবাধিকার কর্মীরা বাধাপ্রাপ্ত হলেন, পুলিশ বলল আপনারা ঘরে চলে যান। যারা আক্রমণ করছে তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, আর যারা ত্রাণ সংগ্রহ করছে তাদেরকে বলছে আপনারা ঘরে চলে যান, না হলে ল অ্যান্ড অর্ডার ডিটেরিয়েট করবে। কোথায় আইনের শাসন? আইনের শাসন। আমি তো বামফ্রন্ট আমলও আমরা বারবার পুলিশি ব্যর্থতা, পুলিশ যখন বাড়াবাড়ি করেছে বিরোধিতা করেছে, 100 বার করবো, কিন্তু এখন যেটা দেখছি তারা ধারাবাহিকভাবে চলছে। মিছিল করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, কার্ল মার্কসের মিছিল করতে গিয়ে আক্রান্ত হচ্ছে সিপিআইএমএল, ছোট্ট রাজনৈতিক দল উদয়পুরে। তারা মার্কসের 200 বর্ষ উপলক্ষে একটা মিছিল করেছিল, 60 জন লোক ছিল, শান্তিপূর্ণ মিছিল, করতেই পারে, গণতান্ত্রিক অধিকার আছে। সেই মিছিল আক্রমণ করে সমস্ত সবাইকে রক্তাক্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো প্রকাশ্য দিবালোকে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ বলছে আমরা নিরাপত্তা দিতে পারবো না। পুলিশ আগরতলা শহরে আইএনপিটি দলকে মিছিল করার অনুমতি দিচ্ছে না, হাইকোর্টে যেতে হয়েছে। আইনের শাসন কোথায়? আইনের শাসন কোনো লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি না। আগে ছিল সিপিএমের লোকাল কমিটি, অনেক অভিযোগ আছে, থানা এফআইআর নেয় না, লোকাল কমিটি কিংবা সিটু অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে, বিভিন্ন সিন্ডিকেটগুলো, এগুলো অভিযোগ ছিল এবং অভিযোগগুলো অনেক ক্ষেত্রেই যথার্থ ছিল। এখন দেখছি মণ্ডল তো এলসি লোকাল কমিটি ছাপিয়ে গেছে, সর্বত্র মণ্ডল ছাড়া কিছু হয় না। নৈরাজ্য। এই রাজ্যের প্রশাসন বামফ্রন্টামূলক। আমরা দেখতাম কি প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই, প্রশাসনে যারা আছেন তাদের মেরুদণ্ড ছিল না, তারা সবসময় নিজ প্রশাসনিক ভূমিকা পালন করতেন না অনেক ক্ষেত্রে। এই যে মেরুদণ্ড নেই, এখন তো মেরুদণ্ড একদম ভেঙেই গেছে। দেখুন না পঞ্চায়েত কমিশন কি করছে, এই যে এতগুলো ঘটনা ঘটছে, সারা রাজ্য তোলপাড়, কোথাও পশ্চিম ত্রিপুরাতে এতগুলো আসন উপনির্বাচন, একজন প্রার্থী নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হচ্ছে, এর চেয়ে বড় প্রশাসন কি হতে পারে? নির্বাচন কমিশন কি করছে? ফোন নিয়ে নিয়েছে। হ্যাঁ নমস্কার, কে বলছিলেন? হ্যালো, রানী বলছি। হ্যাঁ বলুন। আমি একজন কাপড় ব্যবসায়ী, বাজারে কাপড় করি। হ্যাঁ আমরা প্রশ্ন রাখবো। এই যে বাজারে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, আমরা কোনো যেতে পারছি না, মানতে দিতে পারছি না, সব জায়গায় বন্ধ করি। এর জন্য কি দায়ী? আমরা তো দৈনিক ব্যবসায়ী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি যে কথা বলছিলাম, এই যে আইনের শাসন তো নেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। বিজেপি দলও দাবি করতে পারবো না আইনের শাসন আছে, কিন্তু আরেকটা যেটা হচ্ছে অর্থনৈতিক একটা অবরোধ। একদম। আমি অনেকের সাথে কথা বলি, আপনারা কথা বলেন, অনেকেই বলছে দাদা গত 30 বছরে এই ধরনের মন্দার সম্মুখীন আমরা হইনি। মার্কেটটা গ্রামাঞ্চলে কাজ নেই, হাহাকার, শহরে দোকানপাটে ব্যবসা বাণিজ্য নেই। আমার সাথে একজন টু হুইলার বিক্রেতার কথা হচ্ছিল, উনি বলছিল পুরুষোত্তমবাবু বিক্রি একদম নেই। কেন? মানুষের তো টাকা নেই। টু হুইলার কেনা জানেন, মার্চ মাসের পর আমাদের প্রায় 25% বিক্রি কমে গেছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে প্রথমত পঞ্চায়েতগুলোকে পঙ্গু করে দেওয়া, গ্রামাঞ্চলে জায়গার কোনো কাজ নেই, উপজাতি অঞ্চলগুলোতে হাহাকার তৈরি হয়েছে, কাজের অভাব, খাদ্যের অভাব, এবং শহরাঞ্চলও আজকে রেখা বন্ধ, প্রশাসন তো স্থবির হয়ে আছে। এই যে বনটা হলো, এই বনটা কিন্তু আমি যেটা মনে করি, এই বন মানুষের যে ক্ষোভ, বন নিয়ে কিন্তু কেউ কোনো প্রচার করেনি। একদম, সেটা আমি বলেছিলাম। আমারও আশঙ্কা ছিল, আমার একটা ধারণা ছিল বোধহয় বন্ধ হবে না, কারণ প্রচার নেই, আর সিপিএম দলও এখন তাদের সেই মনোবল নেই,
সেই সংগ্রামী মানসিকতা নেই, 25 বছর ক্ষমতায় ছিল, কংগ্রেসের কি অবস্থা? কংগ্রেস দলও ছন্নছাড়া অবস্থা, বন্ধ হবে না, বিজেপি মানুষকে বন্ধ করতে দেবে না। কিন্তু যেভাবে বনটা হলো, এই বন্ধের মধ্য দিয়ে যে গত 6 মাসে মানুষ যেটা শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছে, মানুষ বনটাকে কাজে লাগিয়েছে। ঠিক। যে সরকারের বিরুদ্ধে কাজ নেই তো, আজকে একটি নূতন কর্মসংস্থান সৃষ্টি হয়ে গত 6 বছরে শুধুমাত্র মুখ্যমন্ত্রী দপ্তরে 3-4জন অফিসার অন স্পেশাল ডিউটি, বাইরে থেকে RSS এর লোকজনদের আনা ছাড়া নূতন কোনো কর্মসংস্থান একটি নজিরও গত 6 মাসে তৈরি হয়নি। বরং মানুষ কাজ হারিয়েছেন, ক্যাজুয়াল যারা তাদের ক্যাজুয়ালদের কাজ হারিয়েছেন। আগের সরকার নিয়ম করেছিল যে সুপ্রিম কোর্টের রায়ের পর যে 10 বছর ধরে যারা ক্যাজুয়াল আছেন তাদেরকে নিয়মিত করা একটা পলিসি করা হলো, এবং অনেক ক্ষেত্রে এই পলিসি অনুযায়ী অনেককে নিয়মিত করা হয়েছে, অনেককে নিয়মিত করা হয়নি। আমরা আদালতে যেতাম, আদালতে গিয়ে মামলা করতাম, মামলা করে বলতাম যে সরকারের পলিসি আছে 10 বছর ধরে যদি কেউ অস্থায়ী অনিয়মিত কর্মসূচি কাজ করে তাহলে তাকে নিয়মিত করতে হবে, অমুককে করা হয়েছে, আমাকে কেন করা হলো না, আদালত রায় দিত। এই সরকার এসে সেই স্কিমটাকেই তুলে দিল। এই যে রাজ্যের হাজার হাজার অনিয়মিত কর্মচারী যারা নিয়মিত হননি তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো, আজকে বন দপ্তরে ছাঁটাই করা হলো। আর দেখুন, নির্বাচন আগে তো আপনার এই যে ওরিয়েন্টেশন স্থায়ী মঞ্চ হয়েছিল, সবাই অনুসরণ করতো, রামসা সবাই অনুসরণ করতো, অনুসরণে গিয়ে সবাই বড় বড় বক্তৃতা করতেন তো, এবং অনুসরণে কেউ বাধা দেয়নি, পুলিশ যায়নি, দিনের পর দিন অনুসরণ হয়েছে আমরা দেখেছি। আজকে বন দপ্তরের 35 জন কর্মী, তারা 15 বছর 20 বছর ধরে কাজ করছিলেন, হঠাৎ করে মৌখিক নির্দেশে তাদেরকে বন্ধ করে দেওয়া হলো। লোকগুলো কোথায় যাবে? লোকগুলোর পরিবার রান্না করে উনুন জ্বলবে কী করে? তারা আবেদন নিবেদন করলো, কোনো কাজ হলো না। তারা গিয়ে অনশনে বসলো, পেটে লাথি পড়েছে, তারা কাজ চাইছে, অনশন তো শান্তিপূর্ণ অনশন। এখানে লোক 35 জন রাতের অন্ধকারে গিয়ে বিরাট পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে তুলে দেওয়া হলো। অনশন করার অধিকারটুকু নেই। একটা ফোন আছে। হ্যাঁ নমস্কার, কে বলছিলেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কমলপুর থেকে বলছি। হ্যাঁ বলো, আমার প্রশ্নটা বলুন। হ্যাঁ, তো আজকে আমরা ডেলি দেখতে পারি যে সন্দীপ বাবু এবং রঘু বাবু তারা প্রায় চ্যানেলেই সন্ধ্যার সময় আসে এবং ভালো ভালো কথা বলে, এবং তারা আজকে সেলিব্রিটি হয়ে গেছে বলতে পারে, এবং পুরুষোত্তম স্যারও মানবাধিকার নিয়ে কাজ করে, এবং আপনাদের সবগুলি কথাই মানে অ্যাপ্রোপ্রিয়েট এবং বাস্তব। তো আপনারা তো বুদ্ধিজীবী এবং সেলিব্রিটি, আপনারা কি রোল আছে আজকের দিনে একটু যদি আমরা জানতাম। সন্ধ্যার সময় একটা চ্যানেলে বসে হ্যাঁ আপনারা আমাদেরকে যে কথাগুলি বলছেন এগুলো বার্নিং ইস্যু নিয়ে কথা বলছেন, তো আপনারা যদি একটু এগিয়ে নিয়ে আসেন তাহলে তো আমরা বয়সটা আপনাদের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে চাই। একদম ধন্যবাদ। আমরা এগিয়ে এসেছি এবং আমরা এগিয়ে এসেছি বলেই কথা বলছি, স্টুডিওতে মানুষের কথা বলছি, মানুষকে জানাচ্ছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, মানুষকে কথা বলার যে অধিকার, গণতান্ত্রিক অধিকার সেটা দেওয়া সুনিশ্চিত করছি। এই জন্যই আমরা সেলিব্রিটি এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা মানুষের জন্য কাজ করি, আমরা আমাদের পেশাগত কাজের সাথে সাথে এটা অতিরিক্ত দায়িত্ব মনে করি। আপনাদের মুখপাত্রই আমরা মানুষেরই মুখপাত্র, এবং মানুষের প্রতি কোনো অন্যায় হলে, মানুষের স্বাধীন গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হলে পুরুষোত্তম দা সারা রাজ্যব্যাপী যেরকম ঘুরে টিভিতে বসে বা মামলা করে যেরকম ইয়ে করে, আমরা সেরকম করি। ধন্যবাদ। আমি একটা কথা বলি, সন্দীপবাবু বলবেন। আপনি যেটা বলেছেন শ্রোতা বন্ধু, আমরা আপনার সাথে একমত। শুধুমাত্র স্টুডিওতে বসে কথা বললে হবে না, কিন্তু এর বাইরে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু প্রতিবাদ করার, মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি। তো একটা কথা বলি, এই পরিস্থিতি, এটা এই রাজ্যের এই পরিস্থিতির পক্ষে কারোর পক্ষে এই পরিস্থিতিটা স্বস্তিকর নয়। এটা দলমত নির্বিশেষে সবার পক্ষে একটি অস্বস্তিকর, অত্যন্ত চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এটাকে পরিবর্তনের জন্য সবাই মিলে রাস্তায় নামতে হবে, সবাই মিলে প্রতিবাদ করতে হবে। আমি একটা কথা বিশ্বাস করি, প্রতিবাদের শক্তিকে কেউ দমন করতে পারবে না। গণতন্ত্রের পক্ষে আমাদের সবাইকে কথা বলতে হবে, কারণ আমার কথা বলার অধিকার, মত প্রকাশ করার অধিকার, আমার রাজনীতি করার অধিকার, এটা আমার মৌলিক অধিকার। যারা এই অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আমার সবাইকে নিয়ে প্রতিরোধ করতে হবে। এটাই প্রয়োজন, এবং এই প্রতিরোধ হবে। কারণ আমরা এটা বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করবেন যে অন্যায় চিরদিন রাজত্ব করতে পারে না। আমাদের সবাই মিলে এই পরিস্থিতি পরিবর্তন করতে হবে। সবাই প্রত্যেকে রাজনীতি করুক, প্রত্যেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, সরকার তার দায়িত্ব পালন করুক, কিন্তু যদি গণতন্ত্র আক্রান্ত হয়, যেটা এখন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদে নামতে হবে। এখানে রাজনীতির প্রশ্ন নয়, আমার অধিকারের প্রশ্ন।
কারণ আজকে যদি প্রতিবাদ না করি কাল কিন্তু আমিও আক্রান্ত হব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সন্দীপ দা, পুরুষোত্তম দা যেখান থেকে শেষ করলেন, পুরুষোত্তমবাবুর সঙ্গে যে এখানে উনি শেষ করলেন আমি তো একেবারেই একমত। তো যে দর্শক বন্ধু ফোন করেছিলেন ওনার হয়তো একটু খটকা লাগতেই পারে, লাগাটা খুবই স্বাভাবিক। কেননা বিগত 2017 সালে ধারাবাহিকভাবে আমি, আপনি, পুরুষোত্তমবাবু আমরা যখন বিভিন্ন আলোচনাতে বুঝতাম, এটা স্টুডিওতেই হোক, সাংবাদিক সম্মেলন করেই হোক, কিংবা রাস্তায় নেমেই হোক, আমাদের বিরোধিতাটা ছিল সরকারের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে। যেটা পুরুষোত্তমবাবু স্টার্টিংয়েই বলেছেন যে বামফ্রন্ট আমলে পুলিশের উপর আক্রমণ হয়নি, মানুষের উপর আক্রমণ হয়নি, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়নি তা না। সেই দিন যেমন আমরা সরব ছিলাম, আজকে যখন ন্যূনতম যদি কোথাও লক্ষ্য করি যে একটি লোক উপনির্বাচনে দাঁড়াতে গিয়ে তার রক্তাক্ত হয়, তাকে রক্তের হোলিতে রাঙানো হয়, সেদিনও আমরা প্রতিবাদ করি। তো এখন মুশকিলটা হয়েছে কি, সেদিন যখন হয়তো বা প্রতিবাদ করেছিলাম, অনেক দর্শকের এই জায়গাটাতে একটু কনফিউশন হতে পারে, সেদিন যখন প্রতিবাদ করেছিলাম উনি হয়তো মুড়ি চানাচুর নিয়ে টিভিতে বসে দেখতে দেখতে বলেছিলেন বাহ দিছে বামফ্রন্ট রে, সিপিএম রে দিছে, একবারে সলিড করে দিছে সিপিএম রে, একদম এরকম লোকই দরকার। হ্যাঁ, এইবার বিজেপি আইয়া বসে, হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। কারণ হ্যাঁ, ঘরে বসে, উনি ঘরে বসে, আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে স্টুডিওতে এসেছিলাম, ঘর থেকে বেরিয়ে ওরিয়েন্ট চমুনিতে এসেছিলাম, আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে রবীন্দ্র ভবনের সামনে এসেছিলাম, আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে ওরিয়েন্ট চমুনির সামনের যে জায়গাটা যেখানে মানুষ অনশন করতেন তাদের সঙ্গে কিছুটা সময় হলো অতিবাহিত করে গেছি, এবং নির্জলা অবস্থায় আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে, উনি ঘরে বসে মুড়ি চানাচুর খেতে খেতে খুব খুশি হয়েছিলেন। কেন? তৎকালীন সময়ে সিপিআইএম পার্টি ছিল, উনি হয়তো কার্যকারণত সিপিআইএম এর দ্বারা অত্যাচারিত, নিপীড়িত, ওনার পরিবারের কেউ নিপীড়িত ছিলেন। আমরা যখন বলছিলাম উনি মা ভাই বোন বউকে নিয়ে হয়তো বলছিলেন দিছে একেবারে একদম ফ্যান্টাস্টিক রঘুবাবু আর পুরুষোত্তমবাবু আর সন্দীপবাবু সিপিএমকে। এখন গভর্নমেন্টটা পাল্টে গেছে। এখন যদি মনে করেন আমরা কোনো সরকার, একটা কথা বলে দিই, পুরুষোত্তমবাবু এই সংযোজনীটা করেননি, আমি একটু সংযোজনী করে বলে দিই, আমরা কোনো সরকারের বিরুদ্ধে না, আমরা বিজেপির বিরুদ্ধে না, আমরা সিপিএমের বিরুদ্ধে না, আমরা কংগ্রেসের বিরুদ্ধে না, আমরা আইপিএফটির বিরুদ্ধে না, আমরা আইএনপিটির বিরুদ্ধে না, আমরা আবার সিপিএমের বিরুদ্ধে। যে সিপিএম প্রশাসন চালাতে গিয়ে মানুষের উপর দমন পীড়ন করবে তার বিরুদ্ধে, যে বিজেপি আইপিএফটি সরকার অগণতান্ত্রিকভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি কেড়ে নিতে চান তার বিরুদ্ধে আমরা। কংগ্রেস ক্ষমতায় এসে যদি, কংগ্রেসও যদি সে কাজ করে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। আমাদের যেটা হচ্ছে আমাদের ভূমিকা, আপনি লক্ষ্য করে দেখবেন এই সরকারটা আসার আগে আই ওয়াজ অলসো ইনভাইটেড, অমিত শাহ রাজ্যে দুবার এসেছিলেন, আই ওয়াজ অলসো স্পেশালি ইনভাইটেড। কই আজকে তো কেউ জিজ্ঞেস করেন আমাদেরকে, বলে না তো পুরুষোত্তমবাবু আসুন না, রাজ্যের স্বার্থে আপনি বাম করেন না ডান করেন সেটা ছাড়ুন, এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে রঘুবাবু আসুন। হ্যাঁ, কই তখন তো আপনারা আমাদের মতো লোকদেরকে নিয়ে বাতানুকূল ঘরে বসে অমিত শাহর সঙ্গে ডিসকাশনে পার্টিসিপেট করেছেন যে সরকারের বিরুদ্ধে কি কি আছে বলুন, সরকারটা কি করছে, এই সরকারের দুর্নীতি কোথায়, হ্যাঁ অনিয়ম কোথায়, বেনিয়ম কোথায়। আমার মতো এই রাজ্যের বহু অধ্যাপক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী পার্টিসিপেট করেছিল নিমন্ত্রিত হয়ে, যে আপনি চাপতে আপ্যায়িত করেছেন আমাদেরকে। আমি নিজে গিয়েছিলাম, আমি বলছি অন ক্যামেরা, আমি অমিত শাহর ডাকে সাড়া দিয়ে আমি গিয়েছিলাম, যে আমার মনে হয়েছিল যে এই বামফ্রন্টের মতো জগদ্দল পাথরটা যাওয়া উচিত, অনিয়মের হাত থেকে মানুষকে নিয়মের বেড়াজালে নিয়ে আসা উচিত। আজকে যখন 5 মাসে অনেক কিছু, বিপ্লববাবু দেখতে পাচ্ছেন না, প্রতিভা ভৌমিক দেখতে পাচ্ছেন না, মানুষ আজকে অনেক ব্যাপারে মানুষ সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছেন, মানুষ প্রতিবাদ করছেন, মানুষ হুইসপারিং করছেন যে কেন পরিবর্তন করলাম, তখন কেন আপনি ডাকেন না, আমাকে ভালো লাগে না আপনি পুরুষোত্তমবাবুকে ডাকুন। আমি প্রতীকী হিসেবে বলছি, আমি বলছি না আপনি পুরুষোত্তম রায় বর্মনকে ডেকেই এটা রিলিফ বের করুন, আই এম নট সেইং দিস, আমি প্রতীকী হিসেবে বলছি, জাস্ট অ্যান এক্সাম্পল। আপনি রঘুনাথ বাবুকে ভালো লাগে না, আপনি যাকে খুশি তাকে ডাকুন, আপনি ডাকুন আপনার দলেরই যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে ডেকে আপনি বলুন এটার থেকে উত্তরণের রাস্তা কি। আপনারা যান আক্রান্ত এরিয়াতে, আপনারা কমলপুরে যান, শহর থেকে স্টোন থ্রো ডিস্টেন্স, আমতলিতে কালকে যা হয়েছে, আপনারা যান সেখানে, আপনারা গিয়ে মানুষকে বলুন যে না আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার পৃষ্ঠপোষক, আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার চাই এ রাজ্যে। মানুষকে নমিনেশন যারা জমা দিতে চান আসুন আপনি নমিনেশন দিন, জনগণ ঠিক করবে বিজেপি থাকবে না, আইপিএফটি থাকবে না, সিপিএম থাকবে। এটা করলে তো মানুষ ধন্যরাজার পূর্ণ দেশ হয়ে যাবে। সিপিএমও সেটা করেনি দেখে অবস্থিত হয়েছে, আজকে তারা যদি না করেন তারাও অবস্থিত হবেন, পরিষ্কার হিসাব। একদম একদম অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে লাস্ট একটা প্রশ্ন পুরুষোত্তমদাকে। পুরুষোত্তমদা, একটা দর্শক বন্ধু একজন প্রথমে একটা কোশ্চেন রেখেছিলেন যে রাজ্যের বুদ্ধিজীবীদের এই অবস্থার মধ্যে কি ভূমিকা নেওয়া উচিত, বা মানে নাগরিক সমাজে, সিভিল সোসাইটি। আমি মনে করি নাগরিক সমাজের দায়িত্ব আছে, নাগরিক সমাজে নীরবতা থাকা পাপ।
নীরবতা থাকা, নীরব থাকা, অন্যায়কে সহ্য করা, অন্যায় যে সহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তাদের তৃণ সমুদ্র হয়ে। যারা অন্যায় দেখে মুখ বুজে আসেন তাদেরকে অনুরোধ করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন, কারণ আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কাল কিন্তু অন্যায় আপনাকে ছেড়ে কথা বলুন। এটা আমার আবেদন বুদ্ধিজীবীদেরও, রাজ্যে বুদ্ধিজীবী দলবৎ নির্বিশেষে সমস্ত বুদ্ধিজীবী সমস্ত অংশের মানুষকে আমি বলবো আপনারা প্রতিবাদ হন। এই যে রাজ্যটা একটা অস্বস্তিকর নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না। একদিকে মানুষের উপর অর্থনৈতিক আক্রমণ, অন্যদিকে গণতান্ত্রিক অধিকার আক্রমণ, কথা বলার অধিকার নেই, চিন্তা প্রকাশ করার অধিকার নেই, মত প্রকাশ করার অধিকার নেই, সর্বত্র তর্জন গর্জন, এটা কি মেনে নেওয়া যায়? এ তো গণতন্ত্রের নাভিশ্বাস উঠেছে। আমি মানবাধিকার কর্মী হিসেবে আমি বলছি, রাজ্যে গত 6 মাসের এই সরকারের আমলে গণতন্ত্রের নাভিশ্বাস উঠেছে, গণতন্ত্রের বদ্ধভূমি রচিত হচ্ছে। এই গণতন্ত্রের বদ্ধভূমি থেকে আমাদেরকে নিজেদের উদ্ধার করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। সন্দীপদা, যেটা জানার যে পুরুষোত্তমদা একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন এবং একজন দর্শক বন্ধু বলছিলেন যে উনিও ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসা করতে পারেন না, এবং ঘটনা আমরা দেখছি পূজার আর 30-32 দিন বাকি রয়েছে। সেখানে কামান জমুনি বা পুজোর বাজারে আগরতলা শহরে যে পরিমাণ ভিড় আমরা বিগত দিনে দেখছি, বা আমরা মামলা করার সুবিধা মফস্বল টাউন শহরগুলিতে যাই, মফস্বল শহরগুলিতে যাই, যে অবস্থা দেখি অনেকটাই কিন্তু এই বাণিজ্য ব্যবসা বাণিজ্য কিন্তু একটা ভাটা পড়েছে, একটা টান পড়েছে। 2 নম্বর যে বিষয়টা রয়েছে এখানে, যেটা দেখছি গতকালের যে ঘটনা বা এর আগের দিনের, পুলিশ নিজেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই জায়গায় পুলিশকে তো নিরাপত্তা দিতে হচ্ছে, তা সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? না, পুলিশের অবস্থা তো মানে অনেকটা ক্ষেত্রে যেটা মনে হয়, অনেক বছর আগে নরেশ ভট্টাচার্য যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন ইস্ট আগরতলা পিএসে এরকম একটি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন পুলিশ বলছিল, সেটা খুব প্রচলিত কথা চলে, ওহে ওহে আন্ন হে আন্ন হে। পশ্চিমবাংলাতে আমরা লক্ষ্য করেছি, পশ্চিমবাংলাতে মনে আছে বোধহয় পুরুষোত্তমবাবু, আপনারও মনে আছে, পুলিশ টেবিলের নিচে ফাইল দিয়ে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছে, এমন পেদাচ্ছে পুলিশকে। তো পুলিশ তো ধরুন কি করবো, ওরও চাকরি করে। আমি যদি পুলিশের সাব ইন্সপেক্টর হতাম, ইন্সপেক্টর হতাম, চাকরির স্বার্থে রাজনীতি বুঝার পরও কিচ্ছু করার নেই, আমি আমার চাকরির সুবাদে তাই করতাম। এখন রাজ্যে অর্থনৈতিক প্রশ্নটা যেটা বলেছেন, আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে, যেদিন উনি শপথ নেওয়ার পর দিল্লি গিয়েছিলেন, দিল্লি থেকে ফিরে এসেছিলেন, এরপর যতবারই গেছেন উনি সত্যিকার অর্থে ওনার দলের তরফ থেকেও যেটা বলা হয়েছে, যারা দায়িত্বশীল আধিকারিক, যে উনি মুখ্যমন্ত্রী কখনো খালি হাতে ফিরে আসেননি, প্রত্যেকবারই কিছু না কিছু নিয়ে এসছেন। তো এটা তো রাজ্যের জন্য সুসংবাদ। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেই, উনি এয়ারপোর্টে নেমেই সাংবাদিকদের বেশ কয়েকবার বলেছেন যে এত 1000 কোটি টাকা দিল্লি স্যাংশন করেছেন, এত 1000 কোটি টাকা এই প্রকল্পে দিয়েছেন। তো মুখ্যমন্ত্রীর কথা তো ব্যক্তিগত কথা না, এটা তো বিপ্লব দেবের ব্যক্তিগত কথা না, এটা তো গভর্নমেন্ট অফ ত্রিপুরার কথা, সরকারের কথা। সেখানে বিপ্লব দেব মানিক সরকার ইমেটেরিয়াল, ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মুখ্য পুরোধা ব্যক্তির কথা, সেখানে ব্যক্তির কোনো স্থানই নেই। একটা বিপ্লব দেব বিজেপির প্রেসিডেন্ট না, উনি এত টাকা নিয়ে এসছেন। তো আমার তো অনেক সময় সন্দেহ লাগে এই টাকাগুলো কোষাগারে যাওয়ার পর প্রশাসনিক আধিকারিক যারা আছেন, প্রধান যারা আছেন, তারা না এপার ওপার করে দিয়েছেন যে সরকারটাকে একটু বেইজ্জত করে দিই। তো সেই ক্ষেত্রে তো সরকারের সজাগ থাকা উচিত যে এতগুলো টাকা নিয়ে আসলাম দিল্লি থেকে। এটা অ্যাজ পার স্টেটমেন্ট অফ দি অনারেবল চিফ মিনিস্টার বেশ কয়েকবার বলেছেন দিল্লি এত 1000 কোটি টাকা দিয়েছে, দিল্লি এত 1000 কোটি টাকা দিয়েছে, প্ল্যান খাতে এতটুকু 1000 কোটি টাকা দিয়েছে, নন প্ল্যান খাতে এত 1000 কোটি টাকা দিয়েছে, যে জন্য এবারে পিকুলিয়ার ঘটনা সময় মানে শরণাতীত কালের মধ্যে ঘাটতিহীন বাজেট, অস্বীকার করার কোনো উপায় নেই। এই বিধানসভাতে করতালির মাধ্যমে শাসক এবং বিরোধী দল অ্যাপ্রিসিয়েশন করেছেন, বিরোধী দল নেতা দাঁড়িয়ে বলেছেন সরকারকে সময় দিতে হবে, সরকারের নেতিবাচক দিক নিয়ে যারা করলে হবে, নেতিবাচক দিকগুলোকে নিয়ে সমর্থন করে কথা বলতে হবে। সবাই ঘাটতিহীন বাজেট মানে কি, টাকা এসছে, আমার ত্রিপুরা রাজ্যের যা খরচ, আয় ব্যয় পরিস্থিতি একদম সমান সমান, তো টাকাগুলি গেল কোথায়? এই যে অর্থনীতি, যেখানে আমরা আমাদের মক্কেলদের কাছে আমাদের পেশাগত টাকা চাইলে পরে যদি 50,000 চাই, বলে স্যার নেন 7,000 আছে। আরে কই 50 আর কই 7? কালকে আমার অভিজ্ঞতা, কালকে আমার এক ক্লায়েন্টকে আমি বলেছিলাম, আমার দীর্ঘদিনের পুরনো ক্লায়েন্ট, টু হ্যাভ টু পে মি, অনেকদিন কেস করছি যে দিয়ে যাবেন কিছু টাকা, কোনো রকমের নম করে এনে, এবং আমি বুঝেছি টাকাগুলোর গন্ধ শুনে যে অনেক কষ্টের জমানো টাকা, আমাকে 7,000 রুপিস মাত্র দিয়েছে, চেয়েছি 50,000 টাকা। তো হঠাৎ করে টাকাগুলো যে ব্লকড হয়ে গেল, মুখ্যমন্ত্রী তো নিয়ে এসছেন, ওনার সদিচ্ছার তো কোনো অভাব নেই। এটা তো ঘটনা, দিল্লিতে উনি যেভাবেই বুঝিয়ে পারেন, বাংলাতে বুঝিয়ে পারেন, ইংরেজিতে বুঝিয়ে পারেন, হিন্দিতে বুঝিয়ে পারেন, উনি যেভাবেই পারেন
প্রশাসনিক আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করে পারেন, উনি তো টাকা নিয়ে এসছেন, টাকাগুলি গেল কোথায়? আমি তো বিপ্লব দেবকে মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি আপনার অর্থ দপ্তরের প্রশাসনিক আধিকারিক যারা আছে এদেরকে প্রত্যেকটাকে আপনি পোস্টমর্টম করেন যে টাকাগুলি তোরা কী করেছিস, কোথায় নিয়েছিস। এই বেজ্জত অবস্থাও আমার, এত হাজার হাজার কোটি টাকা আমি দিল্লি থেকে নিয়ে আসলাম, এখন রাজ্যে ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছে। ওই পুরুষোত্তমবাবু বলছিল মার্চ মাসের পরে টু হুইলার বিক্রি বন্ধ, রেগার কাজ মানুষ টাকা পায় না, টাকাগুলি গেল কোথায়? তার মানে তো অন্য সাইডে ড্রেনেজ হয়েছে, তো এটা তো সরকারের এটাও দেখা উচিত। একদম একদম অনুষ্ঠানের শেষ পড়বে লাস্ট পুরুষোত্তম দা, সরকারের আমরা ত্রুটি বিচ্যুতি তুলে ধরছি এবং এটা সরকারের কানে পৌঁছে দেওয়া, বিধানসভাতে তোলা এবং এ ব্যাপারে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা, এই যে অধিকারগুলি ক্ষুণ্ণ হচ্ছে, বিরোধী দলের কিন্তু একটা বিশাল দায়িত্ব রয়েছে। আমাদের বিরোধী দল থেকে আজকে 7 মাস পর, তাও কালকে আমি আর সন্দীপ একটা আপনি বলুন, আজ 7 মাসের মধ্যে বিরোধী দল একটা প্রেস মিট করলেন, আজকে দেখলাম কাকতালীয় ঘটনা, আজ একটা প্রেস মিট করেছেন, কিন্তু একটা বোধহয় প্রেস মিট করেছিল অমরপুরের ঘটনা ফিরে এসে এটা করেছিলেন কৈলাস শহরে গিয়েছিলেন উনি, ওই বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভাঙার পর ওখানে একটা প্রেস মিট করেছিলেন। বিরোধী দল না, বিরোধী দলের বিধায়কদের নিয়ে দক্ষিণ ত্রিপুরা না উত্তর ত্রিপুরা সফরে বাধাপ্রাপ্ত হলেন, তারপর এসে একটা বিবরণ দিয়েছিলেন। এরকম সামগ্রিক ইস্যু নিয়ে কিন্তু আজকেই প্রথম মুখ খুললেন। তো সরকারের সাথে কথা বলা, শুধু প্রেস মিট করে না, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাথে বিরোধী দল মতো কথা বলতেই পারে। আমার যেটা মনে হয় এখন প্রথমত হলো সিপিআইএম 93 থেকে 18 ফেব্রুয়ারি 18 মার্চ অবধি শাসক দল, দীর্ঘদিন শাসক দলে থাকার ফলে বিরোধী রাজনীতির অনুশীলন এটা সিপিআইএম অনেকটাই ভুলে গেছে, প্র্যাকটিস নেই বিরোধী রাজনীতি। সিপিএমের এটা যে 25 বছর যারা পার্টি করছেন, অনেকেই পার্টিতে এসেছেন আদর্শের টানে, অনেকে এসেছেন ক্ষমতা আছে, ক্ষমতার জন্য পার্টিতে এসেছেন। যারা ক্ষমতার জন্য পার্টিতে এসেছেন তারা নিষ্ক্রিয় হয়েছেন কিনা, তারা সরে গেছেন কিনা, তারা রাতারাতি সন্দীপবাবুর ভাষায় গেরুয়া টুপি পরেছেন। কিন্তু যারা আছেন আদর্শের টানে আছেন পার্টিতে, একটা বিরাট সংখ্যক পার্টিতে আছেন, তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে দেখি তারা 25 বছর ধরে বিরোধী রাজনীতি করা, এই যে এই প্র্যাকটিসটা রপ্ত করতে পারছেন, এটা একটা দিক, খুব সত্যি কথা। এটা একটা সিপিএমের ক্ষেত্রে অসুবিধা, বড় অসুবিধা। এটা কাটানোর জন্য উদ্যোগ দরকার এবং এটা সময় সাপেক্ষ। দ্বিতীয়ত আরেকটা দিক আমি যেটা মনে করি, রাজ্যে একটা সন্ত্রাসের পরিবেশ আছে, সিপিএমকে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে। আমি সিপিএমের অনেক নেতাকর্মী এখন তারা কথাবার্তা বলেন, আগে আমাদের সাথে কথাবার্তা কম বলতেন, অনেকটা তারা মনে করতেন সরকারের সমালোচনা করি, তারা ঠিক সরকারের সমালোচনা এখন তারা কথাবার্তা বলেন। তাদেরকে আমরা জিজ্ঞেস করি, তারা কিন্তু খুব করুণ অবস্থায় আছেন। বলেন দাদা, আমি যদি কারোর বাড়িতে যাই গিয়ে এমনিতেই গেলাম, আমি আসার পরে লগে লগে বাইকে করে 10-12 জন চলে আসবো, কেন এলাম, কি কথা হলো, কেন আমাকে বাড়িতে বসতে দেওয়া হলো, কেন আমাকে চা খেতে দেওয়া হলো। দাদা আপনি শহরে আছেন, এটা বুঝবেন না, গ্রামাঞ্চলে আমরা কথা বলতে পারি না। আর রাধারমন দেবনাথ 80 বছরের ভদ্রলোক, অনেকদিন এমএলএ ছিলেন, সবাই জানেন। উনি আমাকে এসে কদিন কোর্টে বললেন যে পুরুষোত্তমবাবু, আমি এই প্রথম আমি আক্রান্ত হয়েছি, আমার বাড়িতে ঢিল্লি পড়েছে, আমি কিন্তু জোট আমল আক্রান্ত হইনি। আমাকে এসে বাড়িতে বাইক বাহিনী বলে গেছে, দাদু বেশি নাড়াচাড়া করবেন না। এইটা একটা সন্ত্রাস আছে, বিরোধী দলকে একদম ঘরবন্দি করে রাখো লোকসভা নির্বাচন অবধি, এটা একটা টার্গেটেড, এটা কিন্তু রাজনৈতিক টার্গেট নিয়ে কাজটা হচ্ছে। এতে সিপিএমের কোনো জড়সড় হয়ে গেছেন। আর যেটা আমি মনে করি খুব অকপটভাবে বললে, নিপেন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বের অভাব। এইটাও আমার মনে হচ্ছে গত কদিন ধরে নিপেন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বের অভাব। এই সময়ে আমাদের নিপেন চক্রবর্তী থাকলে বোধহয় পরিস্থিতির ক্ষেত্রে, আমার মনে আছে একটা ছোট্ট উদাহরণ দিই, সন্দীপবাবু মনে আছে কিনা, মনে থাকতে পারে, জোট আমল যখন হলো 88 সনে, এটাও তো 10 বছর সিপিএম ক্ষমতায় ছিল। তখন এখন যেটা 2 নম্বর এমএল হোস্টেল, সেটা বিরোধী দলের এমএলএরা থাকেন বরাবরই, আর 1 নম্বর এমএলএ হোস্টেলে শাসক দলের নেতারা থাকতেন। তখন হঠাৎ করে কার মাথায় দূরবসন দিয়ে এলো প্রশাসনের, যে 2 নম্বরে এমএলএ হোস্টেলটাকে শাসক দল থাকবে, বিরোধী দলের খালি করে দেওয়া হবে। তখনও সিপিএমের নেতা কর্মীরা এসে এখানে আশ্রয় নিতেন এবং পুলিশ বাহিনী নিয়ে এলো, 2 নম্বর এমএলএ হোস্টেল খালি করা হবে। নিপেন চক্রবর্তী একা গেটে দাঁড়িয়ে পুলিশ বাহিনী ফিরিয়ে দিয়েছিলেন। এবং পুলিশ বাহিনী কিন্তু নিপেন চক্রবর্তীর এই ব্যক্তিত্ব, নিপেন দাঁড়িয়েছিলেন
একা। বিরাট পুলিশ বাহিনী এসেছিল এই এমএলএ হোস্টেলটা দখল করবে। তখন পুলিশের বক্তব্য ছিল আসলে কি রাজ্যের পট পরিবর্তনের ফলে অনেক সিপিআইএম নেতাকর্মী গ্রামাঞ্চল থেকে উৎখাত হয়ে 2 নম্বর এমএলএ হোস্টেল, তখন প্রশাসন মনে করলো এখানে সব বেআইনি সমাজ বিরোধী আছে, প্রশাসনের ভাষায় এটাকে মুক্ত করতে হবে, এমএলএদের খালি করাতে হবে। এসেছিল বিরাট পুলিশ বাহিনী, নিপের জমিতে গেটে দাঁড়িয়েছিলেন, পুলিশ বাহিনী ফিরে যেতে বাধ্য হয়েছিল। এবং তারপরে এই যে ফিরে গেল, এর সুফল কিন্তু 5 বছর জোট আমলে সিপিএম পেয়েছিল, সিপিএম এই এমএলএ হোস্টেলকে ব্যবহার করতে পেরেছিল, এখনো আছে, এখনো বিরোধীরা। এই যে অনেক সময় ব্যক্তিও কিন্তু বড় হয়ে দাঁড়ায়। আমরা সবাই পরিস্থিতির বাইরে না, কিন্তু অনেক সময় পরিস্থিতির পরিবর্তনে ব্যক্তির ভূমিকাটা বড় হয়ে যায়, এটা বিরাট ভূমিকা পালন করে, যেটা নিপেন জয়গুরু ওই সময় ওই বয়সে পালন করতে পেরেছিলেন। ওই রকম ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে অভাব আমার মনে হচ্ছে এই ত্রিপুরার বর্তমান পরিস্থিতি। খুব সত্যি কথা। দর্শকরা, আমাদের আজকের মুখোমুখি অনুষ্ঠান আমরা একদম শেষ পর্যায়ে এসে পড়েছি, শেষ করছি। আমাদের যারা বিশিষ্ট দুজন অতিথি ছিলেন, পুরুষোত্তম রায় বর্মন, রাজ্যের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট মানবাধিকার আন্দোলনের নেতৃত্ব, এবং রাজ্যের অন্যতম আরেকজন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, দুজনকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা মুখোমুখি অনুষ্ঠানে সব হাল্লা বলে যারা দর্শক রয়েছেন, যারা অনুষ্ঠান দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।